সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা। লোকে বলে করি আমি, সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা। লোকে বলে করি আমি, সকলি তোমারি ইচ্ছা। হাতের নাগাল পেরিয়ে তুমি কোথাও যেতে পারবে না ইন্দ্রমতি। তুমি যন্ত্রী আমি ঘর তুমি ঘরণী, আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী, আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি। সত্যি মা, এই জগতে সকল কিছু তো তোমার ইচ্ছেতেই সম্পূর্ণ হয় মা। তোমার কর্ম তুমি করো। নগেন চৌধুরীর সুমতি হোক, এ অশান্তির বাতাবরণ তুমি আর বাড়তে দিও না মা, বাড়তে দিও না। তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা। লোকে বলে করি আমি, সকলি তোমারি ইচ্ছা। মা, বড় স্বাদ হলো মা, তোর মুখখানা একবার এসে দেখে যাই। তাই তো এত রেতে ছুটে এলুম তোর কাছে। জয় মা, জয় মা, জয় মা। আমি তবে চাই মা, যাই যাই। ওমা, ও কি গা? এই রাতের বেলায় তুমি এখানে? মায়ের কাছে প্রার্থনা করতে এসেছিল। এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি জানেন। ভয়ঙ্কর স্বপ্ন? তাই গা, কি এমন দেখেছো যে এত ভয় পেয়ে আছো? নগেন চৌধুরী ইন্দু দিদির পিছু নিয়েছে। ইন্দু দিদি
নিজের পরাণ বাঁচানোর জন্য ছুটে চলেছে জঙ্গল পথে। খুব ভয় পেয়েছে, খুব। এই স্বপ্ন দেখে আমি খুব ভয় পেয়ে গেছি জানেন। মায়ের কাছে ছুটে এসেছি প্রার্থনা করতে। বুঝতে পেরেছি আমি, মা ওই স্বপ্ন দেখে আমাকে ইঙ্গিত দিলেন সামনে ইন্দু দিদির খুব বড় বিপদ আসতে চলেছে জানেন তো। আমার বড় ভয় করছে, মন বড় কুকাইছে আমার। শুনুন নে, আপনি কন নে, মাকে কন, মা যেন ইন্দু দিদির কোনো ক্ষতি হতে না দেন, তিনি যেন ইন্দু দিদিকে রক্ষা করেন। কন নে একটিবার মাকে কন। মা, মারে, তোর সন্তানের কোনো কেটে তুই ওতে দিবি না, তা আমি জানি মা। তবে কেন মা তুই তারে অমন স্বপন দেখাচ্ছিস? মা, তুই ইন্দু দিদি আর দুয়ারি বাবুর জীবনে একটু শান্তি দে মা। পাপীর মন তুই শান্ত কর। শুদ্ধ কর। জয় মা, জয় মা, জয় মা। জয় মা, জয় মা, জয় মা। তুমি মায়ের এই আশীর্বাদী ফুলকানা কবজ করে ইন্দু দিদিরে দিও। তারে কইও সে যেন সর্বদা হাতে পড়ে থাকে, তাহলে মা সব সময় ইন্দু দিদির সাথে সাথে থাকবে, কোনো বিপদের আঁচ পড়বে না তার। জয় মা। না, জয়, জয়। ভালো করেছেন। ইন্দু দিদি আসুক, আমি ফুলকানা কবজ বানিয়ে ইন্দু দিদিকে পরিয়ে দেব। দুয়ারি বাবু যতক্ষণ ইন্দু দিদির পাশে আছে ততক্ষণ ইন্দু দিদির কোনো বিপদ হবে না। কিন্তু ভয় যে যাচ্ছে না আমার মন থেকে। ওই নগেন চৌধুরী দুয়ারি বাবুর ওপর এখনো খুব কেঁপে আছেন। যদি দুয়ারি বাবু আর ইন্দু দিদিকে নতুন কোনো বিপদে ফেলতে চান, বন্দি করেন, তখন কি হবে? বিপদ যিনি দেন তিনি বিপদ থেকে উদ্ধার পাওয়ার পথও বলে দেন। মায়ের উপর ভরসা রাখো, মা ঠিক এই বিপদ থেকে উদ্ধার করবে। জয় মা, জয় মা, জয় মা। কি বলছিস কি দাঁড়িয়ে? তোর মাথা ঠিক আছে? গণেশ, আমি তোকে বুঝিয়ে বলছি, তুই বস তো আগে। আরে তুই বস না, আমি বলছি বস।
রাঘব দাদা, অত চিন্তা করার কিছু নেই, তুমি বসো। দেখ গণেশ, রাঘব দাদা, আমি কিন্তু সব ব্যবস্থা করে ফেলেছি আগে থেকে। বিজয়া দশমী হয়ে গেছে, মা দুর্গা আমাদের বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর আমাদের বাড়ির বউ মানুষদের তো মনটা খারাপ। ওদের মন ভালো করার জন্য এটাই সব থেকে ভালো উপায় রাঘব দাদা। গণেশ, আমি তোকে বলছি। তা বলে বাড়ির মেয়েদের ঘোড়ায় করে বাইরে হাওয়া খেতে, এই কথা যদি মা বাবা মশার কানে যায় তাহলে নির্ঘাত কুরুক্ষেত্র বাঁধবে, তোকে বলে রাখছি। গণেশ কিন্তু একদম ঠিক কথা বলেছে দারিকা। দেখো, এত ঝুঁকি নিও না, বাড়িতে একটা অশান্তি হবে, শেষমেশ বকাঝকা কিন্তু সব তোমাকেই শুনতে হবে, বলে দিবি তখন। তোমরা না বড্ড বেশি ভয় পেয়ে যাও আগের থেকেই। দেখো, আমি যখন একবার ঠিক করে ফেলেছি ইন্দুকে আর বৌঠানদের নিয়ে ঘোড়ায় চড়িয়ে আমি হাওয়া খেতে যাব, তখন আমি ঠিক যাব। আরে সেখানে গিয়ে কত আনন্দ হয় তোমরা দেখবে। কি কইছো কি তুমি? উঠবো আমরা ঘোড়ায় চড়ে বাইরে হাওয়া খেতে বেরোবো? বৌঠান, আপনারা নৌকা বিহার আগেই করেছেন, এবার না হয় ঘোড়ার পিঠে চড়ে দেখবেন কেমন আনন্দ হয়। তোমার মাথা কানা গেছে। হিন্দুর ডাক বাজানো শুনে মায়াকে কেঁপে আছে। এর মধ্যে যদি ঘোড়ায় চড়ে বাইরে বেরোনোর কথা কওয়া হয়, কি করবে ভাবতে পারছো? হিন্দু, তো স্বামীকে বোঝা, মাথা থেকে এসব কথা বার করতে ক। আপনারা আগে খেয়ে নিন, দেখে নি, নইলে যে খাবারখানা ঠান্ডা হয়ে যাবে। কি করে আপনাদের বোঝায় বলুন তো? আপনারা জানেন বাইরে বেরোনো, প্রকৃতির শোভা দেখা, নির্মল বায়ু সেবন করা, এসব শরীর স্বাস্থ্যের জন্য কতটা ভালো। ওদিকে কিন্তু ঠাকুর বাড়ির বউ মানুষেরা ঘোড়া চড়া রীতিমতো শিখেছে। কাদম্বরী দেবী ঘোড়ায় চড়ে রোজ সকালে গড়ের মাঠে হাওয়া খেতে যান। তাহলে আমাদের বাড়ির বউ মানুষেরা পিছিয়ে থাকবে কেন? ওরে বাবা রে, ওটা উঠবো, রক্ষে করো। আমাদের সেই সাহসও নেই, সেই ক্যাম্পটাও নেই। একদম ঠিক কথা কইছিস অন্য। টাউরপো, তুমি বরং ইন্দুকে ঘোড়ায় চড়িও। ইন্দু, পারবে তো ঘোড়ায় চড়তে? ভয় পাবে না তো? কে কয়েছে আমি ভয় পাবো? আমি ঠিক পারবো। হয়ে গেল। দারিকা, তোকে আমি ভালো কথা বলছি, শুনে রাখ, এ কথা যেন মায়ের কানে তোলা না হয়, তাহলে যাবা তো তোদের বন্ধ হবেই, শেষে দেখবি কেলেঙ্কারি বেঁধে গেছে। উমা, মা কি পরে জানতে পারবেন না? তখন আমরা কি উত্তর দেব? বৌঠান, আপনারা শুধু শুধু চিন্তা করছেন, সেসব আমি দেখে নেব। আপনারা যান, যাওয়ার প্রস্তুতি নিন, যান যান। কিন্তু টাউরপো, আমরা ঘোড়ায় চড়বো না, ওসব আমাদের দ্বারা হবে না। আচ্ছা বেশ, আপনাদের দুজনকে নিয়ে না হয় গণেশ আর রাঘব দাদা ফিটন গাড়িতে যাবে, সে ব্যবস্থা না হয় আমি করে দেব। তবে আমি আর ইন্দু ঘোড়ায় চড়েই যাব। টাউরপো, আমি এই কথা কানে বুঝতে পারছি না, কিন্তু শাড়ি পরে ঘোড়ায় উঠবে কেমন করে? বৌঠান, শাড়ি তো ইন্দু পরবে, তবে অন্যভাবে। পশ্চিমের মহিলারা যে কায়দায় শাড়ি পরে ঠিক সেইভাবে শাড়ি পরবে, ধুতির মতো করে শাড়ি পরবে। মা, ও আবার কেমন করে? আর মেয়ে মানুষেরা ধুতির মতো করে শাড়ি পরবে, কেমন দেখতে লাগবে কত? কেন বৌঠান, রানী লক্ষ্মীবাই যেভাবে শাড়ি পরে ঘোড়ায় চেপে যুদ্ধ করেছিলেন, ঠিক সেইভাবে। সে কথাখানা কি আপনারা ভুলে গেছেন? ও সব জানি নে বাপু, তুমি তোমার বউকে কোন যুদ্ধক্ষেত্রে নামাবে তুমিই জানো। ইন্দু, তুই কিন্তু এবার তৈরি হ, তোর স্বামী তোকে কোন যুদ্ধক্ষেত্রে নামায় সেখানে দেখ। আর ইন্দু আমাদের মতো ভীতু নয়, ও একেবারে কোমরে আঁচল গুঁজে তলোয়ার চালিয়ে যুদ্ধ করে আসবে। কিন্তু বাড়ি ফেরার পর যে কি হবে তা আমরা কেউ জানি না। মা আর বাবা মশাইয়ের হাত থেকে তোকে কি করে বাঁচাবো ইন্দু? বাড়িতেও না হয় একখানা যুদ্ধক্ষেত্র তৈরি হবে, তখন টাউরপো তার বউয়ের জন্য লড়াই করবে, আর
আর আমাদের ইন্দুর স্বামী ভাগ্য কম নাকি? কেমন লাগছে ইন্দু? ঘোড়ার পিঠে চড়ে বাইরে হাওয়া খেতে বেরোনোর কিন্তু মজাই আলাদা। তা বেশ বলেছেন, আমার খুব ভালো লাগছে। আশপাশটা দেখতে দেখতে তো অনেকটা দূর চলে এলো, কিন্তু দিদিরা কই? তাদেরকে তো দেখতে পাচ্ছি না। রাঘব দাদা আর গণেশ বৌঠানদের নিয়ে ফিটন গাড়িতে আসছে, একটু পেছনেই আছে মনে হয়। আমি ভাবছি মাসিমণি যদি কথাখানে জানতে পান তাহলে উনি চটে যাবেন না তো? সে হয়তো একটু যাবেন, সেসব আমি সামলে নেব। ওসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমি যে তোমাদের নিয়ে বাইরে বেরোতে পেরেছি এতেই আমি খুব খুশি। তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমার বেশ ভালো লাগছে। এই এক নতুন অভিজ্ঞতা। তোমার এই সাহস দেখে আমার খুব ভালো লাগে ইন্দু। সবকিছুর প্রতি তোমার দৃষ্টিভঙ্গি আলাদা, তুমি অন্য দৃষ্টিতে দেখো। সে ঢাক বাজানোই হোক, কাটারি নিয়ে প্রতিবাদ করাই হোক, অথবা ঘোড়া চালানোই হোক, তুমি সবার চেয়ে আলাদা। বেশ, তাহলে এখানে বরং আমরা একটু দাঁড়াই, দিদিরা আসুক। বেশ, তাই হোক। সহিস, আমরা এখানে একটু অপেক্ষা করব। বৌঠান, আপনাদের জন্যই কিন্তু আমরা পিছিয়ে পড়লাম। ওদিকে দারিকা আর ইন্দু কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে। ওই তো রাঘব দাদারা এসে গেছে। আরে রাঘব দাদা, তোমরা কোথায় ছিলে এতক্ষণ? দারিকা, তোমার বৌঠানদের তো চেনো তুমি। পথে আস্তে আস্তে মনোরম দৃশ্য দেখে ব্যাস মুগ্ধ হয়ে পড়েছে, তাই থামতে থামতে আসা। কিরকম চারপাশটা দেখলে গো তোমরা? খুব ভালো রে ইন্দু, খুব মজা করেছি জানিস। সত্যি দারিকা, তোর মাথায় ভাবনাও আসে। এই বাড়ির সবাইকে নিয়ে হাওয়া খেতে বেড়ানো একটা ঝকমারি বটে। ঝকমারি কিসের গণেশ? মেয়ে মানুষরা তো সর্বক্ষণ অন্ধরেই কাটায়, তাদের কি একটু শখ হয় না বাইরে বেরিয়ে প্রকৃতি দেখার, নতুন মানুষ দেখার? চাউরপো, তোমার জোড়াজুড়িতে কিন্তু আমাদের আজকে বেরোনো হলো, এই পিটান গাড়ি চড়া হলো। আমার কিন্তু মাকে নিয়ে খুব ভয় করছে। মা যখন শুনবেন তখন যে কি হবে। সে কথা এখন থাক বৌঠান, যখনকার কথা তখন দেখা যাবে।
তা সামিয়ানা এখান থেকে কতদূর? আমরা কিন্তু ওখানে পৌঁছে চারদিকটা ঘুরতে বেরোবো। সে না হয় যেও, সামিয়ানা আর কিছুটা পথ এগিয়েই। এবার চলো, এগোনো যাক, চলো। এ নাও, আমরা সামিয়ানা পৌঁছে গেছি। ইন্দু, দুম করে নামতে যেও না, লেগে যাবে কিন্তু। দাঁড়াও, আমি আসছি। আমি পারবো। ইন্দু, আমার হাতখানা ধরো। আমি পারবো। পারলেও আমার হাতখানা ধরো, বলছি তো, ধরো।